এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে দিয়ে সংঘাতে অর্থায়নের কড়া সমালোচনা। জেলেনস্কির পাশে দাঁড়ালো ইউরোপ। সব জিম্মিকে একসঙ্গে ছাড়ার প্রস্তাব হামাসের। বিনিময়ে ফিলিস্তিনি বন্দী মুক্তি ও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্ত। যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকায় ইসরায়েলি হামলা। দীর্ঘ টালবাহানার পর ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নারী নেতৃত্বে আস্থা রাখল বিজেপি। মসনদে বসছেন রেখা গুপ্ত। শপথ নেবেন আজ। এবং পরিবেশ দূষণকারী ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন। অ্যাকশনএইডের প্রতিবেদন, উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর জেলেনস্কিকে সমর্থন করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইউএর নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দূরত্বক্রমে বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেত, এমন মন্তব্যের একদিন পর এবার সামাজিক মাধ্যমে জেলেনস্কিকে তুলোধুনো করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে সফল কৌতুক অভিনেতা উল্লেখ করে ট্রাম্প লেখেন, তিনি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে, হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মহাকাশ সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্ত অংশ নিতে পারবেন না ইলন মাস্ক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আইভিএম চিকিৎসা পদ্ধতির প্রসার, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সেই সঙ্গে সরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা বাড়াতে ও স্বাধীন সংস্থাগুলোর কার্যক্রম তদারকিতে নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে 3টি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ চিকিৎসা পদ্ধতিকে আরও সহজলভ্য করার নির্দেশ দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এই চিকিৎসা পদ্ধতি বহু মার্কিনের নাগালের বাইরে। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ জানান, নতুন আদেশ অনুযায়ী কিভাবে এই চিকিৎসা পদ্ধতি আরও সাশ্রয়ী করা যায় তা খতিয়ে দেখবে ডোমেস্টিক পলিসি কাউন্সিল। সরকারি সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জারি করা হয়েছে আরেকটি নির্বাহী আদেশ। নতুন নিয়মে বাজেট অপচয়, দুর্নীতি কিংবা বাতিল হওয়া প্রকল্পের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে স্বাধীন সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়াতে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটকে ক্ষমতা দিয়ে আরেকটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের বৃহত্তর প্রতিশ্রুতি হল প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। এই
স্মারকলিপির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যে সরকারি অর্থের অপচয়, জালিয়াতি ও অব্যবস্থাপনা উদ্ঘাটিত হলে, কোনো কর্মসূচি বাতিল হলে বা করদাতাদের অর্থ সাশ্রয় হলে এসব সংক্রান্ত সমস্ত তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। এদিকে মার্কিন বাজারে ভেনেজুয়েলার তেল আমদানির বিষয়ে নীতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, শেভরন সহ মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে পেট্রোলিয়াম রপ্তানির অনুমতি থাকছে কিনা সেটি পুনরায় পর্যালোচনা করছেন তিনি। বাইডেন প্রশাসন ভেনেজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে, যা অবিশ্বাস্য। অথচ আমাদের মাটির নিচেই প্রচুর সম্পদ রয়েছে, তাই পুরো বিষয়টি আমরা নতুন করে দেখছি। এদিকে ইলন মাস্কের অর্থ বিনিয়োগ সরকারি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সরকার ব্যয় সংকোচনের উদ্যোগ নিলে হস্তক্ষেপ করতে পারবেন না মাস্ক। বলেন, কোন রকম স্বার্থের দ্বন্দ্ব হলে সেই বিষয়ে যুক্ত থাকতে পারবেন না মার্কিন এই ধনকুবের। বিশেষ করে মহাকাশ সম্পর্কিত সরকারি কোনো সিদ্ধান্তে তাকে সম্পৃক্ত করা হবে না, সাফ জানিয়ে দেন ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে মার্কিন অনুদান দেওয়ার যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভারতের নিজেদেরই অনেক অর্থকড়ি আছে, তাহলে যুক্তরাষ্ট্র ভারতকে কেন এত অর্থ দিচ্ছে? বৈদেশিক সহায়তার অংশ হিসেবে ভারতের জন্য বরাদ্দকৃত 21 মিলিয়ন মার্কিন ডলার বাতিলের পর এ প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বাজেট কমিয়ে আনতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বের অনেক দেশে বড় অঙ্কের বৈদেশিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে মিত্র দেশ ভারতও। দেশটিতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দকৃত 21 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিল করেছে ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা উন্নয়ন দপ্তর। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কয়েকদিন পরই ভারতের সহায়তা বাতিলের এ ঘোষণা দেয়া হয়। এবার মাস্কের এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ভারতকে অনুদান দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কেন ভারতকে 21 মিলিয়ন ডলার দিচ্ছে? আমরা কেন ভারতকে 21 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছি? তারা উচ্চ শুল্ক আরোপ করে, আমরা তাদের বাজারে খুব কম প্রবেশ করতে পারি, সুতরাং সেখানে কেন টাকা পাঠানো হবে? মার্কিন নাগরিকদের করের অর্থ বিদেশে অনুদান দেওয়ার কাজে কেন ব্যবহার করা হবে এ প্রশ্নও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ভারতের প্রতি তার শ্রদ্ধা থাকলেও এই ধরনের অর্থ সহায়তার কোনো যৌক্তিকতা নেই। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের জন্য 21 মিলিয়ন ডলার অনুদান ভারতে, সেখানে ভোটারদের উপস্থিতি দিয়ে কি হবে? এর আগে ভারতের অনুদান বাতিলের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের বরাদ্দকৃত 29 মিলিয়ন মার্কিন ডলারও বাতিল করে দেওয়ার কথা জানান ইলন মাস্ক। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ধাপে ধাপে নয়, বরং একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ভাবছে তারা। বিনিময়ে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের ফিরিয়ে দেয় এবং সব সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছে হামাস। ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনার বিকল্প নিয়ে আলোচনায় আগামী মার্চে কায়রোতে জরুরি শীর্ষ সম্মেলনে বসতে যাচ্ছে আরব দেশগুলো। এদিকে যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত, 11 জন আহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে একযোগে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। বিনিময়ে তারা চায় ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের ফিরিয়ে দেয়া হোক। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই প্রস্তাবের উদ্দেশ্য উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। বিবৃতিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সংগঠনটি সরিয়ে দেওয়ার ইসরায়েলি দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। গাজা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার ইসরায়েলি শর্তকে হাস্যকর মানসিক চাপের কৌশল হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি। হামাস আরও বলেছে, গাজার ভবিষ্যৎ সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে, কোনো বাহ্যিক চাপের মাধ্যমে নয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় উপত্যকা জুড়ে এসব হামলা চালানো হয়। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
গাজায় যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার মাদ্রিদে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে বৈঠকে সানচেজ বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পেন। আর বৈঠকে মিশরের প্রেসিডেন্ট বলেন, বাসিন্দাদের না সরিয়ে উপত্যকা পুনর্গঠন ও ত্রাণ তৎপরতা শুরু করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি জানান, ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনার বিকল্প নিয়ে আলোচনায় আগামী মার্চে কায়রোতে জরুরি শীর্ষ সম্মেলনে বসতে যাচ্ছে আরব দেশগুলো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘ টালবাহানার পর ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপি। সুষমা স্বরাজ, নীলা দীক্ষিত ও অতিশীর পর রেখাই হচ্ছেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রামলীলা ময়দানে দেশটির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। দিল্লি বিধানসভার ভোট গণনা হয়েছিল 8 ফেব্রুয়ারি। একাধিক দাবিদারের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে যথেষ্ট সময় নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার পার্লামেন্টের বোর্ডের বৈঠক বসে। এরপর বোর্ড মনোনীত পর্যবেক্ষকরা নির্বাচিত বিধায়কের সঙ্গে কথা বলেন। এরপর বসে পরিষদীয় দলের বৈঠক। সেদিনই স্থানীয় সময় রাত 8:30টায় নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। দিল্লির রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন রেখা গুপ্ত। এবারই প্রথম টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপানের মধ্যাঞ্চল। 10 ফুট পুরো বরফে ঢেকেছে রাস্তাঘাট, বাড়িঘর। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, ফসল উৎপাদন ব্যাহত। ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশ 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও গভীর ও বিপজ্জনক। শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, যার কারণে 2050 সালের মধ্যে দেশের প্রায় 17% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা হয়েছে বাংলাদেশ। সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশ। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায় 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে 138 বিলিয়ন ডলার। সমীক্ষা আরও বলছে, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে 107 ট্রিলিয়ন ডলার ঋণী ধনী দেশগুলো, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ 1.45 ট্রিলিয়ন ডলারের তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশন এইডের প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জার্মানিতে আসন্ন নির্বাচনের আগে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থান। দক্ষিণ পশ্চিমাঞ্চলে উদারপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা থাকলেও অনুন্নত পূর্বাঞ্চলে এগিয়ে ডানপন্থীরা। বিভিন্ন অঞ্চলে উন্নয়নে বৈষম্যের কারণে বর্তমান প্রশাসনের গ্রহণযোগ্যতা কমেছে। এদিকে চ্যান্সেলর পদপ্রার্থী সহ জনপ্রতিনিধিদের নিয়ে অনলাইনে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও জোটের অন্য শরিক গ্রিন দলের মন্ত্রীদের সাথে নিয়ে এই মেয়াদে ক্যাবিনেটের শেষবারের মতো বসলেন চ্যান্সেলর ওলাফ শলস। আহ্বান জানালেন শেষ মুহূর্তেও দেশ ও দেশের জনগণের প্রতি নিজেদের দায়িত্ব পালনের। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই অঞ্চলভেদে সামগ্রিক উন্নয়নে বৈষম্যের চিত্র স্পষ্ট হচ্ছে। অঙ্গরাজ্য ব্রান্ডেনবুর্গ, জ্যাকসন, থুইরিঙ্গেন সহ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অঙ্গরাজ্যের ভোটাররা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে পুষিয়ে রাখা তাদের ক্ষোভ ও দুঃখের কথা। দেখুন, আমি এমন এক এলাকা থেকে কথা বলছি যেখানে বিগত বছরগুলোতে একেবারেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। চাকরির বাজারও খুব খারাপ, চাকরি হলেও বেতন খুবই কম। এদিকে আমাদের অঞ্চলের পাশেই পোল্যান্ড, ওখানে অর্থনৈতিক অবস্থা অন্যরকম। সব মিলিয়ে আমাদের এলাকার সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছেই। বলতে পারেন আমরা বৈষম্যের শিকার। বিভিন্ন সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে জার্মানি জুড়ে উন্নয়নের এই লুকোচুরির মধ্যেই নির্বাচন হলে 30% ভোট পাবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ, চরম জাতীয়তাবাদী দল এএফডি পাবে 20%, আর ক্ষমতাসীন রাজনৈতিক দল চ্যান্সেলর শলসের এসপিডি পাবে 16% ভোট। গ্রিন দল আর অন্য দলগুলো পাবে বাদবাকি ভোট। এদিকে ইউক্রেনকে সহযোগিতার কারণে জার্মানির জাতীয় নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল ও নিজ এলাকার প্রার্থীদের বিষয়ে জেনে বুঝে ভোট দেওয়ার আহ্বান জার্মান জাতীয় নির্বাচন কমিশনের। জার্মানিতে মোট 16টি অঙ্গরাজ্য, তবে পশ্চিমের চাইতে পূর্বের অঙ্গরাজ্যগুলো ঐতিহাসিকভাবে অপেক্ষাকৃত অনগ্রসর, অসচ্ছল, একই সাথে কাঠামোগতভাবে দুর্বল। এবারের নির্বাচনে এসব অঞ্চলের ভোট এবং প্রার্থীদের জয় পরাজয় অবশ্যই আগামীতে সরকার গঠনে কার্যকরী ভূমিকা রাখবে মনে করছেন এদেশের সাধারণ ভোটাররা। জার্মানি থেকে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ব্রাজিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এবারের আয়োজক ব্রাজিলের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বেশ কয়েকটি দেশ। তবে ব্রাজিলের দাবি, তেল রফতানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়ানোর কাজ পুরোদমে চালিয়ে যাবে তারা। নিজেদের পরিবেশ রক্ষাকারী দেশ দাবি করা ব্রাজিল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তেল রফতানিকারক দেশের সংস্থা ওপেক প্লাসে যোগদান করেছে। তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হয়েও বরাবরই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দিয়ে এসেছে দেশটি। এমনকি চলতি বছরের বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজকও ব্রাজিল। সম্মেলনে ঠিক 9 মাস আগে ওপেক প্লাসে যোগ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটি। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার দাবি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রতিষ্ঠা করতে যে অর্থায়ন প্রয়োজন তা তেল রফতানি করে উপার্জন করা যাবে। 2023 সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া সিলভা নিজেকে একজন পরিবেশ রক্ষাকারী বলেও দাবি করেছেন। আমাজনে বৃক্ষ নিধন বন্ধের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার রক্ষায়ও তিনি কাজ করেছেন বলে জানান। যদিও গত কয়েক সপ্তাহে দেশটির পরিবেশ কর্মকর্তার উপর চাপ দিয়ে আমাজন নদীর মুখে খনন কাজ চালানোর অনুমতি নেয়ার চেষ্টা চালিয়েছেন তিনি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে কথা বলা সিলভা দৃঢ়তার সঙ্গে তেল অনুসন্ধানকে লাতিন আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি বলে সমর্থন দিয়েছেন। বিশ্বের 7ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ব্রাজিল পৃথিবীর মোট চাহিদার 4% পূরণ করে থাকে। 2024 সালে ব্রাজিলের রফতানি আয়ের 13.3%ই এসেছে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি থেকে। আপাতত ওপেক প্লাসে যোগ দিলেও তেল উৎপাদন কমানো বা বাড়ানো নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হয়নি ব্রাজিলের ওপর। দেশটির খনিজ ও জ্বালানি মন্ত্রী আলেক্সান্দ্রো সিলভেইরা বলেন, তেল উৎপাদনকারী দেশ হিসেবে ওপেক প্লাসে যোগ দিতে ব্রাজিলের লজ্জার কিছু নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভ ভিডিওতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। মঙ্গলবার এই ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। পূর্বে যে ভিডিওগুলো অনির্দিষ্টকাল রাখা হতো, এই পরিবর্তনটি বুধবার কার্যকর হবে। এই পরিবর্তনের অংশ হিসেবে বর্তমানে 30 দিনের পুরনো সমস্ত লাইভ ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। ব্যবহারকারীরা তাদের পুরনো লাইভ ভিডিওগুলো মুছে ফেলা হওয়ার আগে একটি নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী, এবং 90 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। তারা চাইলে ভিডিওগুলোকে নতুন রিলে রূপান্তর করতে পারবেন, ডিভাইসে ডাউনলোড করতে পারবেন অথবা ক্লাউডে সংরক্ষণও করতে পারবেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
কলকাতায় দিন দিন কমছে হলুদ ট্যাক্সির সংখ্যা, টিকিয়ে রাখতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বেসরকারি সংস্থার চুক্তি, নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনা। ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপানের নিগাতা অঞ্চল। তুষারের কারণে দেশটির মধ্যাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ, 10 ফুট পুরো জমেছে বরফ। জাপান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে 28 ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট সবকিছুই ঢেকে আছে সাদা তুষারে। কোথাও কোথাও বরফ জমে পুরুত্ব হয়েছে 10 ফুটেরও বেশি। তুষারে পথঘাট ঢেকে যাওয়ায় বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। স্থানীয় সময় বুধবার এমন চিত্র দেখা গেছে জাপানের মধ্যাঞ্চলীয় নিগাতা অঞ্চলে। বিশেষ করে অঞ্চলটির ইউজাওয়া শহরে বেশি তুষারপাতের দেখা মিলেছে। সেখানকার বাসিন্দারা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাড়ি থেকে। তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে অনেক জায়গায়। শীতের প্রভাবে ফসল উৎপাদনও ব্যাহত হয়েছে। এর আগে জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, জাপান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে 28 ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে। এছাড়াও তারা জানায়, চলমান শৈত্যপ্রবাহ চলতি সপ্তাহে আরও বেড়ে কমতে পারে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এদিকে বাড়ির বাইরে যাওয়ার আগে উষ্ণ কাপড় এবং তুষার পরিষ্কার করার যন্ত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও এ ধরনের তুষারপাত ও শৈত্যপ্রবাহ জাপানের জন্য অস্বাভাবিক নয়। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে প্রায়ই ভারী তুষারপাতের দেখা মেলে। তবে এবছরের পরিমাণ ও তীব্রতা অনেকটাই বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ফিলিপিন্সে ডেঙ্গুর হার কমাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। মশা বা লার্ভা ধরে আনলে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে টাকা। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন উৎসুক অনেকেই। বাটিতে কিংবা মগে ধরে আনা হয়েছে অনেক মশা। কে কত মশা ধরেছে মেলানো হচ্ছে তার হিসেব। গুনে গুনে প্রতিযোগীদের দেয়া হচ্ছে টাকা। এমন ভিন্নধর্মী চিত্রের দেখা মিলল ফিলিপিন্সের একটি গ্রামে। মশা ধরে নিয়ে আসলে এলাকাবাসীকে টাকা দেওয়ার মাধ্যমে মশা নিধন করার এই অভিনব পন্থা বের করেছে অঞ্চলটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। সম্প্রতি এলাকাটিতে মশার উৎপাত বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিশেষ কর্মসূচিতে এলাকাবাসীকে আকৃষ্ট করতে জীবিত কিংবা মৃত প্রতি 5টি মশার বদলে দেয়া হচ্ছে 1 পেসো করে। মশা নিধনের এই উদ্যোগের পাশাপাশি এলাকায় চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, খাল পরিষ্কার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচারণা। আমি 45টি মশার লার্ভা এনেছি। এর জন্য আমি 9 পেসো পেয়েছি। আমি এই অর্থ দিয়ে কফি কিনতে পারবো। আমি এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হলাম। আমি দেখলাম এখানে ডেঙ্গু রোগে আক্রান্তদের হার অনেক বেড়েছে। এখানে 44 জন ডেঙ্গুতে আক্রান্ত এবং 2 জন মারাও গেছে। ব্যাপারটি খুবই হতাশাজনক। এদিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অর্থ পেতে অনেকে মশার বংশবৃদ্ধি বা প্রজনন করার চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় মশা কমে গেলে এই কর্মসূচি বন্ধ করে দেয়া হবে বলে জানান গ্রাম প্রধান। অর্জিতা শহীন, সময় সংবাদ। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে বিশাল আকারে একটি সিঙ্ক হোল দেখা দিয়েছে। এতে সরিয়ে নেওয়া হয়েছে 30টি বাড়ির বাসিন্দাদের। ধসে পড়েছে অন্তত একটি বাড়ির বাগান। কর্তৃপক্ষ জানায়, সারি কাউন্টির গডস্টোন গ্রামে গেল 2 দিন আগে এই সিঙ্ক হোলটির দেখা দেয়। এর মধ্যে 20 মিটার পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে এটি। ফেটে গেছে গ্রামটির পানির পাইপলাইন। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এটিকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে তারা। পাশাপাশি পরিস্থিতি দ্রুত নিরাপদে সমাধানের জন্য নিয়মিত বৈঠক করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া একটি দ্বীপের তীরে ভেসে আসলো 1.5 শতাধিক তিমি। এর মধ্যে বেশ কিছু তিমি মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্জন দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই তিমিগুলো খুনি তিমি নামে পরিচিত। দূর থেকে দেখলে মনে হবে প্রাণহীন নিথর দেহ পড়ে আছে সমুদ্র তীরে। তবে কাছে গিয়ে দেখা যায় এখনও প্রাণ আছে অনেক তিমির। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে ঘটেছে এই বিরল ঘটনা। স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপটিতে ভেসে ওঠে 150-এরও বেশি খুনি তিমি, যা ডলফিনেরই একটি প্রজাতি।
দ্বীপ পর্যবেক্ষণের পর সমুদ্র বিশেষজ্ঞ ও পশু বিজ্ঞানীরা বলেন তাদের ধারণা ছিল প্রাথমিকভাবে মাত্র 90টি ডলফিন জীবিত আছে, কিন্তু কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে আরো অনেকগুলো ডলফিনকে সুস্থ করে তুলতে সক্ষম হন তারা। তাদের শুশ্রূষায় 157টি তিমির মধ্যে 136টি প্রাণে বেঁচে যায়। তবে তিমিগুলোকে যথাযথ উপায়ে আবারও সমুদ্রে ফিরিয়ে দিতে হিমশিম খাচ্ছেন তারা। কিভাবে এই ডলফিনগুলোকে সমুদ্রে ফেরত পাঠানো হবে তা নির্ধারণ করতে আমাদের বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। অদ্ভুত এই পরিস্থিতিতে মানুষের ঠিক কি করা উচিত তা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। সরাসরি তাদেরকে পাঠানো ঝুঁকির কাজ হবে। এদিকে জায়গাটি এতটাই প্রত্যন্ত যে বিশেষায়িত যন্ত্র আনতেও আমাদের সমস্যা হচ্ছে। মঙ্গলবার ডলফিনগুলোর সন্ধান পাওয়ার পর কর্তৃপক্ষ জানায় অন্তত 48 ঘন্টা তীরে পড়েছিল প্রাণীগুলো। এমন বিরল ঘটনা তাসমানিয়ার 50 বছরের ইতিহাসে এটিই প্রথম বলে জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 45 বছর বয়সে শখকে ব্যবসায় রূপান্তর করলেন ইরাকের মুস্তাক তালেব। দেশের দক্ষিণাঞ্চলেও বাসরা শহরে এই বাসিন্দার গোটা পরিবার চলে তার শখের পাখি বিক্রির টাকায়। প্রতিটি পাখি বিক্রি করেন $10 থেকে $100। পাখির কিচিরমিচির আর কলতানি মুখর চারপাশ, যেন গহীন অরণ্যের কোনো দৃশ্য। মূলত ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাসরা শহরের একটি বাড়ির চিত্র এটি। এই বাড়ির একজন বাসিন্দা মুস্তাক তালেব শখের বশে 2019 সালে বেশ কিছু পাখি পোষা শুরু করেন। এরপর বাড়তে থাকে পাখির সংখ্যা। অবশেষে নিজের শখ থেকেই হাল ধরা শুরু করলেন পরিবারের। 45 বছর বয়সে তিনি শখকে রূপান্তর করেন ব্যবসায়। পরিবারের সবার মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি মানসিকভাবে নিজেও তৃপ্ত তালেব। পাখির বিচরণের জন্য লাগিয়েছেন ছোট বড় অনেক গাছও। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের কারণে পাখিরা এদিক সেদিক ঘুরে বেড়ায়। আমরা নানা প্রজাতির ও বিলুপ্ত জাতের পাখির অভয়ারণ্য বানাতে চেয়েছি, সেগুলোকে প্রাকৃতিকভাবে বড় করেছি। তালেব শুধু পাখি বিক্রি করেন না, তার এই অভয়ারণ্যে আসেন বহু পাখি প্রেমীও। এখানে মানসিক শান্তি খুঁজে পান অনেকে, কেউ কেউ আবার কিনেও নিয়ে যান। এক একটা পাখি বিক্রি হয় $10 থেকে $100। পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তনের কালো থাবার মধ্যেই তালেব সফলভাবে পাখির বসবাসের উপযোগী অভয়ারণ্য গড়ে তুলেছেন। এখানে 9টি প্রজাতির পাখি রয়েছে। বর্তমানে তালেব 700 পাখির মালিক, যা 4 ভাগে ভাগ করে রাখা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। চীনের সাংহাইয়ে দেখা মিলেছে বসন্তের প্রথম চেরি ফুলের। মনোমুগ্ধকর ফুলের সৌন্দর্য উপভোগ করতে পার্কে ভিড় করছেন বহু দর্শনার্থী ও পর্যটক। সুবাস ছড়াচ্ছে গোলাপি সাদা রঙের বসন্তের ফুল। চীনের সাংহাই শহরে ডালে ডালে শোভা পাচ্ছে বসন্তের প্রথম ফুল। সদ্য ফুটতে শুরু করা সুন্দর ফুলগুলোর দেখা পেতে শহরের একটি পার্কে ভিড় করেছেন বহু দর্শনার্থী ও পর্যটক। সতেজ চেরি ফুল সহ অন্যান্য ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে তাদের। চীনের ইউনান ও ফুজিয়ান প্রদেশের দক্ষিণাঞ্চলে ফেব্রুয়ারির শেষের দিকে বসন্তের দেখা মেলে বলে জানান বিশেষজ্ঞরা। জানা যায় বসন্তের সময় চীনের তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকে। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর। এর গোলাপি পাপড়িগুলো মোহনীয়। ফুলগুলো পুরোপুরিভাবে ফুটে গেলে এগুলোকে দেখতে আরো সুন্দর লাগবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চের শেষের দিকে অনেকগুলো চেরি ফুল একসঙ্গে দেখা যাবে। ডাইউ চেরি ও চুনহান চেরি ফুল ফুটবে। মার্চের প্রথম দিকেই সব ফুল ফুটে যাবে। সম্প্রতি বসন্তের মৌসুমকে বরণ করে নিতে চীনে 15 দিন ব্যাপী উদযাপিত হয়েছে চীনা নববর্ষ বা বসন্তকালীন উৎসব। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা দিন দিন কমছে। হলুদ গাড়িটির সঙ্গে শুধু কলকাতা নয়, বাংলাদেশেও বিভিন্ন পর্যটকের রয়েছে নানা স্মৃতি। গত 1 দশক ধরে আধুনিক সব গাড়ি আর ক্যাব সার্ভিসের ভিড়ে বর্তমান হলুদ ট্যাক্সি বিলুপ্তির পথে। একসময়ের আভিজাত্যের চিহ্ন এই ট্যাক্সিকে টিকে রাখতে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি একটি সংস্থা। এতে হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতা শহরের রয়েছে অন্যরকম এক সখ্যতা। এই ট্যাক্সি ঘিরে এখানকার মানুষের কত শত স্মৃতি। শুধু কলকাতাবাসী নন, শহরটিতে এসেছেন আর হলুদ ট্যাক্সিতে ওঠেননি এমন মানুষ পাওয়া কঠিন। সত্যজিৎ রায়, মৃণাল সেনের অসংখ্য কালজয়ী ছবিতেও দেখা মেলে এই হলুদ রঙের ট্যাক্সির। তবে নামি দামি আর আধুনিক সব গাড়ির ভিড়ে স্মৃতি বিজড়িত এই ট্যাক্সি দিন দিন হারিয়ে যাচ্ছে। ডিজেল চালিত কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এই গণপরিবহনের প্রস্তুতিকারী সংস্থা হিন্দ মোটর। 10 বছর আগেও কলকাতায় 1 লাখেরও বেশি ট্যাক্সি দেখা গেলেও সে সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 হাজারে। প্রতিষ্ঠানটি 2014 সালের মে মাসে গাড়ি উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়। এদিকে শহরের পরিবহন আইন অনুযায়ী 15 বছরের পুরানো কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হয় না। নতুন করে উৎপাদন না হয় প্রতিদিনই অনেক গাড়ির রুট পারমিট বাতিল হয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গাড়ির অ্যাপ সার্ভিস প্রতিযোগিতাও। তাই এক সময়ের আভিজাত্যের চিহ্ন হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে। এমন বাস্তবতায় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বেসরকারি একটি সংস্থার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। এ নিয়ে চালকদের মাঝে যদিও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একটা হলুদ ট্যাক্সি তো অন্য জায়গায় অন্য সিটিতে তো নেই, এই হলুদ ট্যাক্সি কলকাতাতেই চলে, বহু প্রাচীন সময় থেকেই চলছে। কলকাতার ঐতিহ্য মনে হয়, কারণ আমরা ছোট থেকে এটাই পেয়েছি না। হলুদ ট্যাক্সি থাকবে, হলুদ ট্যাক্সি একটা ঐতিহ্য, এটা মানে ব্রিটিশ আমলের একটা ইয়ে রয়েছে, এটা তো থাকা দরকার, কিন্তু অ্যাম্বাসেডারের মতো মজা কোনো গাড়িতে নেই। হলুদ ট্যাক্সির সঙ্গে স্থানীয়দের পাশাপাশি কলকাতায় নানা কাজে আসা বাংলাদেশিদেরও স্মৃতি জড়িত। তাদের কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশার স্বর। ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। কলকাতার আসলেই যে হলুদ ট্যাক্সি দিয়ে চলতে হয়, মনে চাই অ্যাম্বাসেডার ট্যাক্সিতে খুব ভালো। ভারতের প্রাচীনতম শহর কলকাতার রাস্তায় 1962 সাল থেকে চলছে হলুদ গাড়িটি। প্রাচীন শহর কলকাতার আভিজাত্যের প্রতীক ছিল এক সময়কার অ্যাম্বাসেডার, এবং পরে এই অ্যাম্বাসেডার গণপরিবহন হিসেবে হলুদ ট্যাক্সিতে পরিণত হয়, যা ক্লাসিক কলকাতার অন্যতম নিদর্শন। আর এই নিদর্শনকে নতুন মোড়কে এবার হাজির করতে চলেছে রাজ্য সরকার। কলকাতার শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে দিয়ে সংঘাতে অর্থায়নের কড়া সমালোচনা। জেলেনস্কির পাশে দাঁড়ালো ইউরোপ। সব জিম্মিকে একসঙ্গে ছাড়ার প্রস্তাব হামাসের, বিনিময়ে ফিলিস্তিনি বন্দী মুক্তি ও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্ত। যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকায় ইসরায়েলি হামলা। এবং দীর্ঘ টালবাহানার পর ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নারী নেতৃত্বে আস্থা রাখল বিজেপি। মসনদে বসছেন রেখা গুপ্ত, শপথ নেবেন আজ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।